হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাতে চলেছি ভারতের দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটির লাইনগুলির সাথে সাথেই সকল ভারতবাসীর মনে যাদের ছবি ভেসে ওঠে সেই সব বীর বিপ্লবীদের মধ্যে অন্যতম হলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত, ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। পরাধীনতার ঘনঘোর অন্ধকারে নিমজ্জিত ভারতের আকাশে এই উজ্জ্বলতম নক্ষত্রের আবির্ভাব ঘটে 1897 সালের 23শে জানুয়ারি। উড়িষ্যার কটক শহরে এক বাঙালি অভিজাত পরিবারে জন্ম হয় তার পিতা জানকীনাথ বসু ছিলেন বিখ্যাত আইনবিদ, আর মা প্রভাবতী দেবী ছিলেন নিষ্ঠাবান সমাজকর্মী। মাত্র 5 বছর বয়সেই কটকের ব্যাপটিস্ট মিশন প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে শুরু হয় তার ছাত্র জীবন। তার মায়ের কাছ থেকে শোনা রামায়ণ আর মহাভারতের গল্প আর তার বীর যোদ্ধারা তাদের বীরত্ব দিয়ে মুগ্ধ করেছিল ছোট্ট সুভাষকে। 1909 সালে 12 বছর বয়সে সুভাষ কটকের রেভেনশা কলেজিয়েট স্কুলে ভর্তি হয়েছিলেন। যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব আর তার শিষ্য বীর সন্ন্যাসী বিবেকানন্দের বাণী তাকে অনুপ্রাণিত করেছিল। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গল্প জুগিয়েছিল তার মনের রসদ, প্রাণের খোরাক। তার নেতৃত্ব দানের ক্ষমতাকে অসামান্য করে তুলেছিলেন তার বাল্যকালের শিক্ষক বেণীমাধব দাস। তার অমায়িক আচরণ, শিক্ষার ধারা, বাঙালি সুলভ পরিচ্ছদ সুভাষের মনের উপর গভীরভাবে প্রভাব সৃষ্টি করেছিল। পড়াশোনার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। 1912 সালের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, আর তার পরের বছরই প্রেসিডেন্সি কলেজে যোগ দিয়েছিলেন দর্শন বিষয়ে অধ্যয়নের জন্য। 1916 সালে ইতিহাস বিভাগের অধ্যাপক ওটেন সাহেব দুর্ব্যবহার করেছিলেন ছাত্রছাত্রীদের সাথে এবং তার ফলশ্রুতিতে তিনি নিগৃহীত হয়েছিলেন ছাত্রদের দ্বারা। আর এই ঘটনার সাথে জড়িত হয় সুভাষের নাম, তাকে নির্বাসিত করা হয় প্রেসিডেন্সি কলেজ থেকে। এরপর তিনি যোগ দেন স্কটিশ চার্চ কলেজে। পরবর্তীকালে তিনি ইংল্যান্ডে যান ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য, এবং এই পরীক্ষায় সফল হন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে 1921 সালে ফিরে আসেন ভারতে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে তিনি যোগদান করেন বঙ্গ রাজনীতিতে। সাক্ষাৎ করেন জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে, যিনি তখন অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট তৈরিতে নিমগ্ন ছিলেন। কিন্তু সুভাষ বুঝতে পেরেছিলেন কোনো আলাপ আলোচনার বা অহিংসার মধ্য দিয়ে আর অসহযোগ আন্দোলনের দ্বারা ইংরেজদের কাছ থেকে ভারতের স্বাধীনতা আদায় করা কখনোই সম্ভব নয়। এরপর তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং স্বরাজ পত্রিকার মাধ্যমে দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ গড়ার কাজে মন দেন। 1924 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন কলকাতার মেয়র হন, তখন তার মুখ্য নির্বাহী আধিকারিক হিসাবে কাজ করেন নেতাজি। আর ওই একই বছরেই কলকাতার ব্রিটিশ বিরোধী মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে কারারুদ্ধ করে ব্রিটিশ শাসকেরা। তাকে পাঠানো হয় ম্যান্ডালয়ে। 1927 সালে কারামুক্ত হয়ে জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি নিযুক্ত হন এবং কাজ করেন জওহরলাল নেহেরুর সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামে। 1930 সালে তাকে ব্রিটিশ পুলিশ আবারও গ্রেপ্তার করে ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য, এবং কিছুদিন পর তিনি মুক্তি লাভ করেন। এই বছরের মাঝামাঝি সময়ে তিনি ভ্রমণ করেন ইউরোপে। এখানে তিনি সাক্ষাৎ করেন বিদেশে পাঠরত ছাত্রছাত্রীদের সঙ্গে, ইউরোপীয় রাজনীতিবিদদের সঙ্গে, এমনকি বেনিটো মুসোলিনির সাথেও তার সাক্ষাৎ হয় এখানেই তিনি লেখেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের প্রথম অংশটি, যেখানে তিনি উল্লেখ করেন পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা। যদিও এটা প্রকাশিত হয়েছিল 1935 সালে,
কিন্তু ব্রিটিশ সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করেন, কারণ তারা ভয় পেয়েছিলেন যে এই বই ব্রিটিশ বিরোধী মনোভাব গঠনে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে পারে। 1939 সালে তিনি জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন। কিন্তু মতাদর্শের ফারাক থাকায় সেই পদ ছেড়ে তিনি তৈরি করেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ভাইসরয় লর্ড লিথিনিনগো যখন ভারতকে বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশ হিসাবে ঘোষণা করেন, তখন তার প্রতিবাদে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার জন্য অনুরোধ করেন, কিন্তু গান্ধীজি থেকে গেলেন উদাসীন। এর কিছুদিন পর কলকাতায় ডালহৌসি স্কোয়ারে হলওয়েল মনুমেন্ট সরানোর প্রতিবাদে অসংখ্য মানুষকে সামিল করেন ব্রিটিশ বিরোধী বিক্ষোভে। ব্রিটিশ পুলিশের হাতে কারারুদ্ধ হন তিনি। 7 দিন পর তাকে জেল থেকে ছাড়া হলেও গৃহবন্দী করে রাখা হয় তার কলকাতার বাড়িতে। এরপর আসে সেই ঐতিহাসিক মহাক্ষণ 1941 সালের 16 জানুয়ারি। শীতের মধ্যরাতে কনকনে ঠান্ডায় যখন ব্রিটিশ পুলিশের ঘুমে ঢুরুঢুরু চোখ, তখনই ভারতের স্বাধীনতা লাভের চিন্তায় তন্দ্রাহীন সুভাষ বেরিয়ে পড়েন ওয়ান্ডারার নামের গাড়িতে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে ভারতের স্বাধীনতার খোঁজে। পৌঁছে যান গোমো স্টেশনে। শত বাধা বিপত্তি উপেক্ষা করে পৌঁছে যান আফগানিস্তানে। আকবর শাহ, মোহাম্মদ শাহ আর ভগৎ রাম তলোয়ারের সহায়তায় সেখান থেকে রওনা হন রাশিয়ার উদ্দেশ্যে। ইটালিয়ান নাগরিক কাউন্ট অরল্যান্ডো ম্যাজোরার ছদ্মবেশে পৌঁছে যান রাশিয়াতে। তারপর সেখান থেকে রোম, সেখান থেকে তার গন্তব্য জার্মানিতে পৌঁছন। বার্লিনে তিনি স্থাপন করেন ফ্রি ইন্ডিয়া সেন্টার, যেখানে 4500 ব্রিটিশদের পক্ষে যুদ্ধরত দক্ষিণ আফ্রিকায় যুদ্ধবন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে তৈরি করেন দ্য ইন্ডিয়ান লিজিয়ন বা ভারতীয় সৈন্যদল। এখানেই এমিলি সেঙ্কেলের সাথে তার আবদ্ধ হন বিবাহ সূত্রে। জন্ম দেন এক কন্যা সন্তানের। হিটলারের সঙ্গে দেখা হয়ে তিনি জানতে পারেন যে ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে জার্মানির পক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে সহায়তা করা আর মোটেও সম্ভব ছিল না। তার মোহভঙ্গ হয়। তিনি জার্মান ডুবোজাহাজে করে পৌঁছে যান জাপানে। 1943 সালে প্রবাসী জাতীয়তাবাদী আন্দোলনের পুরোধা রাসবিহারী বসুর সহায়তায় তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পুনর্গঠন করেন। তৈরি করেন আজাদ হিন্দ ফৌজ। দেশবাসীর প্রতি নেতাজির উদাত্ত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও সকল ভারতবাসীকে রোমাঞ্চিত করে। তার সেই দিল্লি চলো ডাক আলোড়িত করেছিল আপামর ভারতবাসীকে। আজাদ হিন্দ ফৌজের সেই লড়াই ব্রিটিশ সেনাবাহিনীর রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কিন্তু বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ফলে আজাদ হিন্দ বাহিনীর তার পুরোপুরি লক্ষ্যে পৌঁছতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও ব্রিটিশ শাসনের ভিত নড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। আর তারই ফলশ্রুতিতে 1947 সালের 15ই আগস্ট আমরা লাভ করেছি আমাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। 1945 সালের 18ই আগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিশ্বব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয় বিতর্কের অন্ত নেই। ভারতবাসীর মনের মণিকোঠায় স্থান নেওয়া ভারত মায়ের বীর সন্তান নেতাজি আজও মানুষের হৃদয়ে রয়েছেন আর থাকবেন চিরকাল, যুগ যুগ ধরে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়, 23শে জানুয়ারি কি জয়, ভারত মাতা কি জয়, জয় হিন্দ।